ডক্টর মোহাম্মদ ইউনূস একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং সেখানে তিনি সবাইকে ডেকেছেন। তারপর নিজে বক্তব্য দিয়েছেন এবং অন্যান্যদের বক্তব্য শুনেছেন। তার বক্তব্যের মধ্যে এমন একটা আত্মবিশ্বাস ছিল। তিনি যেহেতু ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছেন, তো কাজেই তার মধ্যে একটা ফ্রেঞ্চ রেভলিউশনের একটা ভাবসাব ছিল এবং তিনি যে নেতৃত্বের যে জায়গাটি, ওখানে এম্পারোয়ার নেপোলিয়ন বোনাপার্টের যে ব্যক্তিত্ব, নেপোলিয়ন বোনাপার্টের যে ধীশক্তি, তার দৃঢ়তা, তার সাহস, ওভাবে তিনি জাতির সামনে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। সেটা কি? তিনি বলার চেষ্টা করেছেন যে এই দেখুন, আমার ডাকে সবাই এসেছে। আমরা আগে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এবং ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছি, আমাদের সেই ঐক্য অটুট আছে। তাহলে দেখুন, তার একটা অথরিটি, এটা জানাতেন অথরিটি না, তার এই অথরিটি আমার কথা মতো বিএনপি, আমার কথা মতো জামাত, আমার কথা মতো বাঘে এবং মোষে এক ঘাটে পানি খাচ্ছে। এই কিভাবে খাচ্ছে এটা আমি পরে বলবো, একটু পরে বলবো। তার আগে আমি বর্ণনাটা দিয়ে নেই। ও ধরনের একটা আত্মবিশ্বাস নিয়ে তিনি বিশ্বকে দেখানোর চেষ্টা করছেন, জাতিকে দেখানোর চেষ্টা করছেন যে সব জিনিস তার কন্ট্রোলে, তার নিয়ন্ত্রণে। মুসলমানরা পেরেছিল পুরো উত্তর আফ্রিকাকে একত্র করার জন্য। তো সেই উত্তর আফ্রিকা জয় করতে করতে তিনি সমুদ্রের তীরে পৌঁছে গেলেন মুসা বিন নুসায়ের, আর আফসোস করে বললেন যে হায় আল্লাহ, আমার আর জয় করার মতো কোনো জায়গাই তো রইল না, আর নেই। তো সেই মুসা বিন নুসায়েরের যে বক্তব্য বা জুলিয়াস সিজারের যে বক্তব্য, ঠিক ওইরকম একটা আবেগ, ওইরকম একটা দৃঢ়তা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের জবানে সেদিন ফুটে উঠেছে এই ঐক্যর জায়গাতে। তিনি কি বলেছেন? ওই যে একটা শব্দ, একটা মরলে একটা আসে, মানে একজনকে যদি গুলি করা হয় তাহলে আরেকটা দাঁড়িয়ে যায়। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণরা যে রক্ত দিয়েছিল, এটা রীতিমতো ভাইরাল। ওটাকে তিনি 40 গুণ বাড়িয়ে দিয়েছেন, যার অর্থ যে ওই বিপ্লবের সময় জনমত যেভাবে ছিল, যতটা হাসিনা বিরোধী ছিল, যতটা ভারত বিরোধী ছিল, তার চেয়ে এখন এই জিনিসগুলো আমার নেতৃত্বে আমি দেশবাসীকে এত কিছু দিয়েছি, দেশবাসী আমার ব্যাপারে এত খুশি, এবং আমার অনবদ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে এবং বাংলাদেশের মানুষ যেভাবে শান্তিতে ঘুমোচ্ছে, ফলে আগে একটা মরলে একটা দাঁড়িয়ে যেত, এখন একটা মরার পরিবর্তে 40 জন দাঁড়িয়ে যাবে। তো বোঝার চেষ্টা করুন, এই কথা তিনি বলেছেন। ভাব সম্প্রসারণ করলে এটাই বোঝা যাবে। তো তিনি যাই বলুন না কেন, কিন্তু আমার কাছে কেন যেন মনে হলো যে তার এই যে আহ্বানটি, এটি গোড়াতেই গলদ এবং এখানে কোনো শুভ ফল আসবে না, বরং এটা ভবিষ্যতে তার যে রাজনৈতিক প্রাজ্ঞতা, তার যে কূটনীতির দক্ষতা, এটাকে শূন্য প্রমাণ করবে না, শুধু নেতিবাচক নিয়ে যাবে। কিভাবে? ধরুন, কর্নেল ওলি সাহেব সেখান থেকে ফিরে আসলেন। বাংলাদেশে কর্নেল ওলি একজন, অনলি ওয়ান, এবং হয়তো অনেকে প্রেসিডেন্ট হয়েছেন, অনেকে প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু কর্নেল ওলির যে বীরত্ব স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তীতে তার এখনো পর্যন্ত তার যে ব্যক্তিগত সততা, অনেস্টি, এটি রাজনীতিতে বিরল। অনেক মানুষ তার সাথে অনেক বড় মুক্তিযোদ্ধা তো অসৎ হয়ে গেছে, টেন্ডারবাজ হয়ে গেছে, চাঁদাবাজ হয়ে গেছে। তারপরে অনেক যোদ্ধা এই বুড়ো বয়সে, তার বয়স এখন 86-88 বছর, ডক্টর ইউনূসের চেয়ে তিনি বয়সে বেশি বড়, কিন্তু ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হয়ে গেছে, সেখানে তিনি এখনো দিব্যি জবান। এরপর তার কথা, স্মার্টনেস, ধারাবাহিকতা। বাংলাদেশে কর্নেল ওলির এই মুহূর্তে জীবিত অবস্থায় লিজেন্ড, পলিটিক্যাল লিজেন্ড তিনি। তো তার মতো মানুষ সেখানে দাওয়াত পেলেন যাওয়ার জন্য, এবং তিনি গিয়ে দেখলেন যে তার সেখানে নামই নেই। তো যেহেতু নাম নেই, তিনি ভিতরে গিয়ে কোথায় বসবেন? সামনে বসবেন না পেছনে বসবেন? ফলে তার যে আত্মমর্যাদা বোধ আছে, সম্মান আছে, এবং সেই আত্মমর্যাদা এত বেশি, বিএনপি যখন ক্ষমতায়, তিনি যখন মন্ত্রী, তখন তিনি সেই ক্ষমতা বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে, তিনি তো যেন তেন বীর নন, তিনি বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে, তারেক রহমান সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে সেখান থেকে প্রায় 30-35 জন মন্ত্রী এমপিকে নিয়ে এলডিপি গঠন করলেন। এটা যেন তেন, বাংলাদেশে এই ঘটনা কখনো ঘটেনি।
তো সেই কর্নেল লুলিকে যিনি রয়্যাল বেঙ্গল টাইগার হবেন বা আফ্রিকার সিংহ হবেন, তাকে আপনি যদি মনে করেন যে হি ইজ জাস্ট র্যাট অর ক্যাট, তাকে দাওয়াত আমি ডাকলাম আর আসলো, আর নাম রাখলাম না, চেয়ার রাখলাম না, সম্মান দিলাম না, অমনি তিনি এখানে আসবেন, নট লাইক দ্যাট, তিনি সেখান থেকে চলে গেছেন। এটা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপ্লবের জন্য, এই ঐক্যের জন্য একটা বিরাট চপেটাঘাত। এটা কেন হলো? এবং ইউনূস সাহেবের এই অনুষ্ঠানে যে ঘটনাগুলো ঘটেছে পর্দার আড়ালে, যদি এই কর্নেল অলি সাহেবের মতো সাহস, শক্তি থাকতো, বীরত্ব থাকতো, জামাতের আমির ওখান থেকে চলে আসতেন, বসতেন না ওখানে। ওখানে বিএনপির লোকজনও চলে আসতেন, তারা ওখানে বসতেন না। ভিপি নূর ওখানে বসতেন না, চলে আসতেন ওখান থেকে। কেন? কারণটা কি? কারণটা হলো রাজনীতির ময়দানে আপনি একসঙ্গে দুটো জিনিস নিয়ে খেলতে পারেন না। এখানে আপনাকে বুঝতে হবে কার মর্যাদা কোন পর্যায়ে চলে গেছে। এখন জামায়াত ইসলামী থেকে বের হয়ে এবি পার্টি তৈরি হয়েছে, মিস্টার মঞ্জু করেছেন, এবং এদের উভয়ের মধ্যে একটা দাকুমরার সম্পর্ক, অশ্রদ্ধার সম্পর্ক, জামাতের আমিরের সঙ্গে এবি পার্টির মঞ্জুর সাহেবের সঙ্গে। এখন যত কথাই বলেন না কেন, যে অবস্থায় বলেন না কেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জামাতের আমির যেখানে বসা আছে তার পাশে যদি আপনি তার দল থেকে বের হয়ে ভিন্ন একটা দল করেছে, তাকে সমান সম্মান দিয়ে বসান, আমি হলে তো সেখানে যেতাম না। কর্নেল অলি যে দল, সেখান থেকে কি হলো, বিএনপি রাগ হয়ে গেল একবার, এই জাস্ট কর্নেল অলির দলটি ভাঙার জন্য বিএনপি একটা তৎপরতা শুরু করলো, এবং তৎপরতা শুরু করে সেই আরেকটা এলডিপি করার চেষ্টা করলো। সাদাত হোসেন সেলিম নামক একজন রাজনৈতিক নেতা আছেন, আবার খুব বন্ধু মানুষ। তো তারেক রহমান সাহেবের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। তো তারেক রহমান সাহেব যখন একটা সুযোগ পেলেন যে কর্নেল অলি আমাকে এক সময় ধোকা দিয়েছে, বিএনপিকে ধোকা দিয়েছে, তাকেও একটা শিক্ষা দেওয়া দরকার, তখন বলতে গেলে বিএনপির আশ্রয়, বিএনপির প্রশ্রয় একটা বিকল্প নতুন এলডিপি সেখানে তৈরি হয়ে গেল। তো সাদাত হোসেন সেলিম মূলত বিএনপি মাইন্ডেড এলডিপি, এবং তারকে যেহেতু আশ্রয় দিচ্ছে বিএনপি, সেখানে কর্নেল অলি শত চেষ্টা করার সত্ত্বেও তাকে সেখানে আশ্রয় দেওয়া যাচ্ছে না। এখন সাদাত হোসেন সেলিম সাহেবকে আপনি দাওয়াত দিবেন, আবার কর্নেল অলিকে দাওয়াত দিবেন, এখানে সবাই সে কথা মানতে পারে, কিন্তু কর্নেল অলি এখানে মানবেন না। একইভাবে আপনি যদি ওখানে বঙ্গবীর কাদের সিদ্দিককে দাওয়াত করতেন, উনি যদি যেতেন, তারপরে ওখানে যদি বদরুদ্দিন উমর সাহেবকে দাওয়াত করতেন, বিশ্বাস করেন তারা যে বক্তব্য দিতেন, কথা বলতেন, অনেকের কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। অনেকের, তিনি ডাইরেক্ট সরাসরি জামাতকে চ্যালেঞ্জ জানাতেন যে আপনি কেন রাজাকার নন, ৭১ যে আপনি ভুল করেননি, এই কথা বাংলাদেশে বসে আপনার সাহস হয় কি করে? এই কথা ওই ইউনূস সাহেবের সামনে বসে হাতের পাঞ্জাবি উল্টিয়ে তেড়ে যাওয়ার মতো ক্ষমতা বঙ্গবীর কাদের সিদ্দিকের এখনো আছে। আপনি তো, তাকে তো দাওয়াত দেওয়া হয় না, সে তো যাকে বলা হয় আওয়ামী লীগের কেউ নয়, কিন্তু তাকে কেন সেখানে দাওয়াত দেওয়া হয়নি? আবার ধরুন ভিপি নুরু, এখন ভিপি নুরু অনেক কষ্ট করে তিনি একটা দল করেছেন, গণ অধিকার পরিষদ, এখানেও ডিজিএফআই, তারপরে আওয়ামী লীগ, এমনকি বিএনপি সবাই এই দলটাকে নিয়ে খেলাধুলা করেছে, দলটাকে দুইটা ভাগ করে দিয়েছে। এই দুই ভাগের সঙ্গে রেজা কিবরিয়াকে আলাদা করে সেখানে তার সাথে যারা আছে, এর সাথে গোয়েন্দা সংস্থা জড়িত, তারপরে শেষে আওয়ামী লীগ জড়িত, বিএনপিও জড়িত। এখন এই দুই দলকেই একসাথে ডক্টর মোহাম্মদ ইউনূস ডেকেছেন। আমি হলেতে ওখানে আমি বসতাম না, 1 মিনিটও বসতাম না, কিন্তু ভিপি নুরু সাহেব সেখানে বসেছেন বা প্রতিপক্ষ সেখানে বসেছেন। তো এগুলো আসলে একটা ফটো সেশন হয়েছে, কিন্তু এগুলো ঐক্য হবে না, এখান থেকে কোনো জিনিসই হবে না। যদি আপনি আপনার যদি ডক্টর ইউনূস সাহেবকে বলছি, আপনার যদি খুব বেশি আত্মবিশ্বাস থাকে, তাহলে আপনি একটা লং মার্চ করেন, সব এই যারা রাজনৈতিক দল সেদিনে গেছেন তাদের সবাইকে বলেন যে আপনারা লোকজন সহকারে আসেন, আমরা একটু সায়দাবাদ থেকে হেঁটে গাবতলী পর্যন্ত যাব, এবং এই সময়ের মধ্যে এই যারা যারা গেছেন তাদের মধ্যে কলহ বিবাদ, প্রেম ভালোবাসা, রাজনৈতিক ঐক্য এবং ভারত বিরোধী মনোভাব কিভাবে কাজ করে, আপনি খালি সায়দাবাদ থেকে এই গাবতলী পর্যন্ত গিয়ে দেখেন। সেখানে
চরমোনাই কি বলে, হেফাজত কি বলে, হেফাজতের 2 গ্রুপ কি বলে, তাবলিগ কি বলে, তারপরে ওই একজন শহীদুল আলম সাহেবকে দাওয়াত দিয়েছেন, ছবি তুলেন যিনি, বিখ্যাত ক্যামেরাম্যান, মানবাধিকার কর্মী, তিনি কি বলেন? দেখবেন যে গলদটা কোথায় হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আর প্রকৃত পরিবেশ পরিস্থিতি বোঝার তৌফিক দান করুন। আর সত্যিকার অর্থে আলেকজান্ডার, তারপর নেপোলিয়ন বোনাপার্ট কিংবা জুলিয়াস সিজারের মতো বীর মহাবীর আমাদের দেশে দান করুন।